আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব 8-এ 3 মাসের জন্য যদি কোনো হিসাব প্রস্তুত করা হয় তাহলে আর্থিক বিবরণী কীভাবে প্রস্তুত করব, তাই না? 3 মাসের জন্য নিট মুনাফা কীভাবে নির্ণয় করব, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি এবং দায় কীভাবে উপস্থাপন করব, সেটি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো লক্ষ্য করি, এই যে এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে মাইম অ্যান্ড কোং এর 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত। তো 3 মাসের অঙ্ক, কিন্তু 3 মাস হিসাবকাল। আচ্ছা, এই রেওয়া মিলের সাথে সমন্বয় যদি থাকে কিছু এরকম পাশে এই সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই রেওয়া মিল, এই সমন্বয় এবং এর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলি। প্রশ্নে ক নাম্বারে বলেছে অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তো অবচয়, এই যে এখানে বলেছে 10% অবচয় অফিস সরঞ্জামের উপর। অফিস সরঞ্জাম ছিল 36,000, তার উপরে 10% হিসেব করে হবে 3600। কিন্তু এই 3600 অবচয় হবে না। কারণটা কি? কারণ 3 মাসের অবচয় নির্ণয় করতে হবে। তো ক নম্বরের সমাধানের চেষ্টা করি। প্রথমে ক নম্বরের আমরা এইভাবে সমাধান করতে পারি, ছক অঙ্কন করলেও হবে, না করলেও হবে। তবে ছক অঙ্কন করে দেখাচ্ছি। অফিস সরঞ্জামের পরিমাণ ছিল 36,000 টাকা, এটা নিচে দাগ দিয়ে দিব। এবার লিখব 3 মাসের অবচয়। 3 মাসের অবচয় লিখব। কেন 3 মাসের অবচয় লিখব? অঙ্কে বলা ছিল এই যে 31 মার্চ পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের হিসাবকাল। সেজন্য আমরা কি করব, এই যে অফিস সরঞ্জাম আছে 36,000, এটির উপরে 10% হিসেব করে যা হয় সেটাকে 3 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করবো। যে আমি দেখিয়ে দিলাম, 36,000 গুণ 10%, এই 10% সমন্বয়ে বলা আছে গুণ 3 ভাগ 12, 12 দিয়ে ভাগ করলে 1 মাসের হবে, আর 3 দিয়ে গুণ করলে 3 মাসের হবে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে সম্ভবত 900 টাকা হবে। এই 900 টাকায় হচ্ছে এই অবচয়ের পরিমাণ, অবচয় খরচ, অর্থাৎ 3 মাসের অবচয়। পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটাকে 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, কারণ অঙ্কের হিসাবকাল হচ্ছে 3 মাসের। এবার আমরা আয় বিবরণী প্রস্তুত করব। তো আয় বিবরণীতে প্রথমে আয় সমূহ লিখব, নিচে ব্যয় সমূহ লিখব। আয় সমূহের মধ্যে এইখানে এই যে সেবা হতে আয় আছে 43,300। এখন সেবা হতে আয় সম্পর্কে আবার 2টা সমন্বয় আছে, 1, 2। তো ওই সেবা হতে আয়ের সাথে 2টা সমন্বয় যোগ হবে। তো কীভাবে লিখব লক্ষ্য করি। সেবা আয় আমরা মাঝের ঘরে লিখব, এটির সাথে লিখব যোগ প্রাপ্য সেবা আয়। এই যে 1 নম্বর সমন্বয় বলা আছে না, সেবা আয় প্রাপ্য হয়েছে কিন্তু পাওয়া যায়নি 10,000 টাকা। এখানে আয় বকেয়া আছে। তো আয় যদি বকেয়া থাকে তাহলে আয়ের সাথে যোগ হবে, বাকিতে বিক্রয়ের মতো, যেমন বিক্রয়ের সাথে যোগ করতাম। অনুরূপভাবে সেবা আয় যেহেতু বকেয়া আছে, প্রাপ্য সেবা নামে যোগ করব। কত টাকা? এই 10,000 টাকা। 10,000 টাকা যোগ করলে আমাদের হবে সম্ভবত 53,300 টাকা। এটার সাথে আবার আরেকটা আয় যোগ হবে। এই যে এখানে বলেছে 2 নম্বর সমন্বয়ে অনুপার্জিত সেবা আয় 6,000 টাকা অর্জিত হয়েছে। তো অর্জিত হলে সেটা বিয়োগ হয়, এটার সাথে যোগ হবে। অর্জিত সেবা আয় মানে কি, আমার আয় হয়েছে, উপার্জন হয়েছে। অনুপার্জিত সেবা এটা অগ্রিম, তার মধ্যে হতে 6,000 টাকা উপার্জন হয়েছে, সেজন্য যোগ অর্জিত আয়। কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা সরাসরি যেহেতু অর্জিত হয়েছে বলা আছে, তাই ওইটাই যোগ হবে। এই দুটো যোগ করে 59,300 টাকা হবে। এবার এই বাদ ব্যয়সমূহ লিখব। বাদ ব্যয়সমূহের মধ্যে কি কি আছে? ভাড়া খরচ আছে, বেতন খরচ আছে, তাই না? বিমা খরচ আছে, অফিস সরঞ্জামের অবশ্যই খরচ আছে। তো আস্তে আস্তে করি, আমরা ধাপে ধাপে করি। প্রথমে ভাড়া খরচ, বেতন খরচ আগে লিখে নিতে পারি, 20,800 টাকা মাঝের ঘরে লিখে নিলাম, কোনো সমন্বয় নাই। এইবার বিমা খরচ লিখব। তো বিমা খরচটা এই যে বলেছে 1 বছরের জন্য প্রদত্ত হয়েছে। এখন এখানে অগ্রিম বিমা আছে 12,000 টাকা, আর ওই অগ্রিম বিমা 1 বছরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে লিখব কত, তাই না? আচ্ছা, তো এই অগ্রিম বিমাটা যদি 12 মাসের জন্য প্রদান করা হয়, তাহলে এই অগ্রিম বিমাকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে, কারণ 3 মাসের খরচ হিসেবে আমরা এখানে লিখব। তো এই অগ্রিম বিমা যে 12,000 টাকা ছিল, ওইটা যেহেতু 1 বছরের জন্য, 12 মাসের জন্য, সেজন্য 12 দিয়ে ভাগ হবে। আর আমরা 3 মাসের অঙ্ক করছি, 3 দিয়ে গুণ হবে। তাহলে 12,000কে 12 দিয়ে ভাগ করলে 1,000, তাকে 3 দিয়ে গুণ করলে 3,000 টাকা বিমা খরচ হবে।
এইবার লিখব ভাড়া খরচ 24,000 টাকা প্রথম ঘরে লিখব। এখান থেকে অগ্রিম বাদ যাবে। এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম হবে কত, তাই না? খুব ভালো করে লক্ষ্য করি। ভাড়া ব্র্যাকেটে লেখা আছে 2 বছর। 2 বছর মানে কি? 2 বছর মানে হচ্ছে এখানে আমাদের এই 24 মাসের জন্য দেওয়া হয়েছে ভাড়া। এখন 24 মাসের জন্য 24,000 টাকা যদি প্রদান করা হয়, অঙ্ক আমাদের 3 মাসের, তাহলে এখনও সামনে বাকি আছে 21 মাস। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মোট তো 24 মাস, 2 বছর মানে কি 24 মাস। তো 24 মাসের মধ্যে হতে 2-3 মাস কাটা যাবে, তাহলে বাকি সামনে থাকবে 21 মাস। সেজন্য বাদ অগ্রিম 21 মাসের 24,000কে 24 দিয়ে ভাগ, তাহলে হয় 1,000 টাকা। তাকে 21 দিয়ে গুণ করলে 21,000 টাকা হয়। এই 21,000 টাকা অগ্রিম, এটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানে লিখব। আচ্ছা, এবার আর কি খরচ আছে? এই যে অফিস সরঞ্জামের অবচয় 10% হিসাব করে ক নাম্বারে আমরা লিখেছিলাম 900 টাকা। অফিস সরঞ্জামের অবচয় 900 টাকা, অবচয় খরচ নামে লিখব। এখন এই 900 টাকা কীভাবে পেলাম, তাই না? এই অফিস সরঞ্জামের উপর 10% হিসাব করে যা হয় তাকে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 3 মাসের অঙ্ক 900 টাকা হবে। এবার এই 4টা যোগ করে শেষের ঘরে লিখব। এবার এইটা আয়, এটা ব্যয়। তো এবার আয় থেকে ব্যয় বিয়োগ করে নিচে লিখব। এইটার নাম হবে নিট মুনাফা, নিচে ডাবল দাগ দিব। এইভাবে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে 3 মাসের যদি অঙ্ক বলে তাহলে এই নিট মুনাফা নির্ণয় করতে পারি। তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম। এবার গ নাম্বারের এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। এইভাবে ছক অঙ্কন করব। বিবরণ 3টা টাকার কলাম। তো প্রথমে লিখব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এই অঙ্কে একটা আছে অফিস সরঞ্জাম 36,000 টাকা, মাঝের ঘরে লিখব। এখান থেকে অবচয় বাদ যাব, তাই না? অবচয় বাদ দিতে হবে। এখন অবচয় কিন্তু ক নাম্বারে বের করেছিলাম, মনে আছে? 900 টাকা হয়েছিল 3 মাসের অবচয়, কারণ অঙ্কটা হচ্ছে এই যে 31শে মার্চ পর্যন্ত 3 মাসের। তো 900 টাকা অবচয় লিখব, দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। অর্থাৎ অফিস সরঞ্জাম থেকে অবচয় বিয়োগ করলাম, অবচয় ক নাম্বারে বের করেছিলাম 3 মাসের অবচয়। এই 36,000-এর উপরে 10% হিসাব করলে 3600, তাকে 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। এরপরে চলতি সম্পদ লিখব। তো চলতি সম্পদের মধ্যে এই অঙ্কে বেশ কয়েকটা চলতি সম্পদ আছে। প্রথমত অগ্রিম বিমা কত টাকা ছিল? এই 12,000 টাকা ছিল, প্রথম ঘরে লিখব। অগ্রিম বিমা থেকে কিন্তু বিমা খরচ হয়েছে কত টাকা মনে আছে? এই যে বিমাটা তো 1 বছরের ছিল, 12 মাসের, তার মধ্যে 3 মাসের খরচ হয়েছে। সেজন্য এই 12,000-কে 3 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ করলে 3,000 টাকা হবে, সেটা খরচ হয়েছে। তা বিমা খরচ বলে 3,000 টাকা লিখব। 12,000 থেকে 3,000 বিয়োগ করে 9,000 টাকা মাঝের ঘরে লিখব। তারপর লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে এখানে আছে 22,000 টাকা, এখানে লিখব। এই প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয় যোগ হবে। এই যে প্রাপ্য সেবায় পাওয়া যায়নি, আয় হয়েছে কিন্তু পাওয়া যায়নি 10,000 টাকা, ওটা যোগ করব। যোগ প্রাপ্য আয় 10,000 টাকা যোগ করে এইখানে লিখব 32,000 টাকা। এরপরে আমাদের আরও নগদ তহবিল ছিল, এই যে হাতে নগদ 12,500 টাকা চলতি সম্পদের মধ্যে পড়বে। আর কি ছিল? এই যে অগ্রিম ভাড়া আছে, কিন্তু অগ্রিম, তো এই যে অগ্রিম ভাড়া 21,000 টাকা লিখলাম। 21,000 টাকা কীভাবে বের করতে হয় বলেছিলাম ইতিপূর্বে, তারপরে বলছি। এই যে 24,000 ভাড়া ছিল, এটাকে 24 দিয়ে ভাগ। কেন 24 দিয়ে ভাগ? এই যে 2 বছর, তাহলে 1 মাসের হবে 1,000 টাকা, তাকে 21 দিয়ে গুণ হবে, কারণ 21 মাসের অগ্রিম আছে। এবার এই সব যোগ করে এইখানে লিখব, নিচে একটা দাগ দেব। এইটা আর এইটা যোগ করে নিচে লিখব। অর্থাৎ স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ মিলে মোট সম্পদ হলো 1,09,600 টাকা। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা এক সাইড করেছি, সম্পদ পাশ, দায় এবং মালিকানা সত্ত্ব অংশ রয়েছে। তো এটা করার জন্য আমি পরের পেজে যাচ্ছি, তোমরা অবশ্যই এক পেজে করবে। আমি আলাদা আলাদা দেখাচ্ছি, এখানে জায়গা নেয় সেজন্য। বাকি অংশটুকু এখানে লেখার জন্য মালিকানা সত্ত্ব প্রথমে লিখব, মূলধন লিখব। মূলধন আছে আমাদের এখানে 80,000 টাকা, মাঝের ঘরে লিখব। মূলধনের সাথে নিট লাভ যোগ করব। নিট লাভ কত টাকা? নিট লাভ প্রশ্নে দেয়া নেই, অনেক সময় গ নাম্বার প্রশ্নে দেওয়া থাকে নিট লাভ এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তখন প্রশ্নে যে নিট লাভ দেওয়া থাকবে সেটা আমরা যোগ করবো এখানে।
বাট এই অঙ্কে নিট লাভ দেয়া নেই, যেহেতু দেয়া নেই তা আমাদের খ নাম্বারে যে নিট মুনাফা বের হয়েছিল সেটা ধরে করব। খ নাম্বারে আমরা নিট মুনাফা পেয়েছিলাম 31,600। এবার এই 80,000-এর 31,600 যোগ করে এখানে লিখব। এর সাথে বাদ উত্তোলন বিয়োগ করব। উত্তোলন কত টাকা আছে? 4,000 টাকা। এই 4,000 টাকা এখানে লিখব, ডিটি থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব। উত্তোলন বিয়োগ হবে। এবার দীর্ঘমেয়াদী দায় নাই, এই অঙ্কে অবশ্যই দীর্ঘমেয়াদী দায় নাই, না থাকলে সমস্যা নেই। আমরা এখন এই বিশেষ করে চলতি দায় লিখব। চলতি দায়ের মধ্যে এই অঙ্কে চলতি দায় আছে শুধুমাত্র অনুপার্জিত সেবা আয়। তো অনুপার্জিত সেবা আয় লিখব কত টাকা? 8,000 টাকা, মাঝের ঘরে লিখব। এখান থেকে অর্জিত আয় বাদ যাবে। কত টাকা অর্জিত আয়? এই যে প্রশ্নে সরাসরি বলা আছে অনুপার্জিত সেবা আয়ের 6,000 টাকা অর্জিত হয়েছে, তাহলে সমন্বয়ে সরাসরি 6,000 টাকা অর্জিত হয়েছে বলা আছে, তাই ওই 6,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করে 2,000 টাকা শেষের ঘরে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, অনুপার্জিত সেবা আয় চলতি দায় এখানে লিখলাম, এখান থেকে যেটা অর্জিত হয়েছে 6,000 টাকা ওটা বিয়োগ করব, বিয়োগ করে শেষের ঘরে লিখব। আর কোনো সমন্বয় নাই। এবার আমরা নিচে দাগ দিব, এটা দুটো যোগ করে 1,09,600 এবং এইটার সাথে ওই যে সম্পদ পাস 1,09,600 দুটো কিন্তু সমান সমান হয়েছে। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।